অর্থের মনস্তত্ত্ব নিয়ে আজকের এই আলোচনা। এখানে আমরা দুটো ধারণাকে পাশাপাশি রেখে দেখব, একটা হলো ধনী হওয়া আর অন্যটা হলো সত্যিকারের সম্পদশালী হওয়া। এদের মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। সাফল্যের ছবিটা কেমন সেটা কিন্তু আমাদের সবারই কম বেশি জানা। ভাবলেই চোখে ভাসে অনেক উঁচু মাইনের চাকরি বা ব্যবসা, একটা দামি গাড়ি, হয়তো একটা বিশাল বাড়ি। এগুলোই তো ধনী জীবনের দৃশ্যমান চিহ্ন, তাই না? আর এই জিনিসগুলোই পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ ছুটে চলে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। এত সব কিছু থাকার পরেও, অনেক বেশি আয় করার পরেও কেন অনেকেই নিজেদেরকে একটা আর্থিক চক্রের মধ্যে আটকা পড়া অবস্থায় আবিষ্কার করে? মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছে। এত আয়, কিন্তু মনের শান্তি বা আর্থিক স্বস্তি সেটা কেন যেন পাওয়াই যায় না। এই ধাঁধার উত্তরটার আসলে লুকিয়ে আছে দুটো বিষয়ের মধ্যেকার পার্থক্যে। একটা হলো উচ্চ আয় আর অন্যটা হলো উচ্চ নিট সম্পদ। দুটো শুনতে একই রকম লাগলেও এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এটাই হলো টাকা পয়সার সেই গল্প যা সচরাচর কেউ বলে না। চলুন সেই গল্পটাই আজ খোলাসা করা যাক। তো আলোচনার শুরুতেই আমরা প্রাচুর্যের সেই মায়াটা নিয়ে কথা বলি। মানে ধনী হওয়া বলতে আমরা ঠিক কি বুঝি? দেখুন, ধনী হওয়াটা আসলে বর্তমানের একটা চিত্র। এর মূল ভিত্তি হল উঁচু ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহ। আর এই টাকাটা মূলত খরচ হয়ে যায় একটা নির্দিষ্ট লাইফস্টাইল বা জীবনযাত্রা ধরে রাখার জন্য। তার মানে এটা কিন্তু একটা অস্থায়ী অবস্থা, আর এটা পুরোপুরি নির্ভর করে নিয়মিত আয়ের উপর। আয় বন্ধ তো ধনী থাকাও শেষ। আর এখান থেকেই একটা খুব পরিচিত ফাঁদের জন্ম হয়, যেটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা খুব সোজা। আয় বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যায়। ফোনটাও আরও দামি হয়, গাড়িটা বড় হয়, বাড়িটাও বদলাতে ইচ্ছে করে। ফলাফল, মাস শেষে দেখা যায় আয় তো বেড়েছে, কিন্তু জমানোর খাতাটা প্রায় শূন্যই রয়ে গেছে। তাহলে ধনী হওয়ার এই দৃশ্যমান চেহারার আড়ালে আসল জিনিসটা কি? চলুন এবার সেই সম্পদের কথায় আসি যা সাধারণত চোখে দেখা যায় না, কিন্তু এটাই আর্থিক স্বাধীনতার আসল ভিত্তি। ধনী আর সম্পদশালী, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট। একদিকে ধনী ব্যক্তির পরিচয় তার আয় আর খরচ দিয়ে, অনেকটা তার ইনকাম স্টেটমেন্টের মতো, যেখানে টাকার আগমন আর নির্গমনটাই মুখ্য। অন্যদিকে সম্পদশালী ব্যক্তির পরিচয় তার ব্যালেন্স শিট দিয়ে, তার মোট সম্পদ কত, সঞ্চয় কত, বিনিয়োগ কোথায় আছে। সোজা কথায়, একজন দৃশ্যমান স্ট্যাটাসের পেছনে দৌড়ায়, আরেকজন নীরবে অদৃশ্য সম্পদ তৈরি করে। একটা কথা আছে, প্রকৃত সম্পদ হলো তাই যা চোখে দেখা যায় না। মানে এটা হলো সেই অ্যাসেট বা সঞ্চয় যা এখনো দামি গাড়ি বা বিলাসবহুল কোনো জিনিসে পরিণত হয়নি। খুব সহজ করে বললে, সম্পদ হলো সেই টাকাটা যা খরচ করা হয়নি। তার মানে সম্পদ হচ্ছে আয়ের সেই অংশটা যা খরচ না করে জমিয়ে রাখা হয় এবং বিনিয়োগ করা হয়। আর এটাই কিন্তু দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতার আসল ভিত্তি। পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো? ধনী হওয়া মানে টাকা খরচ করার ক্ষমতা দেখানো, আর সম্পদশালী হওয়া মানে টাকা ধরে রাখার ক্ষমতা এবং সেই টাকাকে দিয়ে আরও টাকা বানানোর কৌশল জানা। আর্থিক সাফল্য কিন্তু কোনো জটিল বিজ্ঞান বা রকেট সায়েন্স নয়। সত্যি বলতে এটা একটা সফট স্কিল। মানে এখানে কে কত কিছু জানে বা কার কত বড় ডিগ্রি আছে, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো তার আচরণটা কেমন। টাকা পয়সার সাথে আমাদের আচরণটাই কিন্তু আমাদের ভবিষ্যৎটা গড়ে দেয়। আর এই আচরণের ভিন্নতার কারণেই মূলত দুটো আলাদা আর্থিক পথের জন্ম হয়। এই দুটো পথই ঠিক করে দেয় কার আর্থিক ভবিষ্যৎ কেমন হবে। প্রথম পথটা হলো তাদের যাদেরকে বলা হয় আন্ডার অ্যাকুমুলেটর অফ ওয়েলথ। এদের মূল ফোকাস থাকে দেখানো বা সামাজিক স্টেটাস। আয় করার পর এদের প্রধান চিন্তা থাকে সেটা খরচ করা। এরা এমন সব জিনিস কেনে, যেমন ধরুন নতুন মডেলের দামি গাড়ি, যেগুলোর দাম কেনার পর থেকেই পড়তে শুরু করে। আর সবসময় একটা সামাজিক চাপের মধ্যে থাকে, পাশের বাড়ির মানুষ কি করলো, আমাকেও সেটা করতে হবে। আর ঠিক এর উল্টো চিত্রটা হলো প্রোডিজিয়াস অ্যাকুমুলেটর অফ ওয়েলথদের। এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর্থিক স্বাধীনতা। এরা সবসময় তাদের আয়ের চেয়ে কম খরচায় চলে। এদের সময় আর টাকা দুটোই খুব দক্ষতার সাথে সম্পদ বানানোর কাজে লাগানো হয়। এরা দামি জিনিস দেখিয়ে স্টেটাস বাড়ানোর চেষ্টা করে না।
আর মজার ব্যাপার হলো এরাই বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের চেষ্টায় প্রথম প্রজন্মের সম্পদশালী হয়। বেশ, তাহলে প্রশ্নটা হলো, এই যে সম্পদশালী ব্যক্তিরা, তারা ঠিক কিভাবে এই সম্পদটা তৈরি করেন? এর পেছনের মূল ইঞ্জিনটা কি? বিশেষজ্ঞরা বলেন জীবনের ৩০ থেকে ৪০ বছর এই দশকটা হলো অ্যাসেট অ্যাকুমুলেশন ফেজ বা সম্পদ জমানোর সবচেয়ে সেরা সময়, কারণ এই সময়টাতে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সুদের যে অসম্ভব শক্তি সেটাকে কাজে লাগানোর সুযোগ সবচেয়ে বেশি থাকে। একটা সাধারণ উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। ভাবুন তো, কেউ যদি প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা করে বিনিয়োগ করে আর সেটা ৩০ বছর ধরে চালিয়ে যায় এবং বছরে যদি গড়ে ১০% রিটার্নও আসে, তাহলে সেই টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? প্রায় ১ কোটি টাকা। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। এই যে গাণিতিক শক্তিটা, এটা সবচেয়ে ভালো কাজ করে যখন এর মাঝখানে কোনো বাধা আসে না, মানে বিনিয়োগটা চালিয়ে যেতে হয়। এখানে অসাধারণ ফল পাওয়ার গোপন রহস্যটা কিন্তু খুব বেশি টাকা নয়, আসল রহস্য হলো সময়। লম্বা সময় ধরে নিয়ম মেনে বিনিয়োগ করে যাওয়াটাই সাফল্যের মূল চাবিকাঠি। সব শেষে একটা গভীর প্রশ্ন আসে, এই যে এত কষ্ট করে সম্পদ তৈরি করা, এর আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধু টাকার অঙ্ক বাড়ানো? না, এর পেছনে একটা গভীর দর্শন কাজ করে। সম্পদ অর্জনের সবচেয়ে বড় পুরস্কার হল নিজের সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তার মানে সত্যিকারের সম্পদ মানে কিন্তু দামি জীবনযাপন করা নয়। এর আসল উদ্দেশ্য হল একটা স্বনির্ভর জীবনকে গড়া, এমন একটা জীবন যেখানে কখন ঘুম থেকে উঠতে হবে, কার সাথে কাজ করতে হবে বা কি কাজ করতে হবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার স্বাধীনতাটা নিজের হাতে থাকে। তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার নিজের কাছেই। আমাদের জমানো টাকা, আমাদের বিনিয়োগ, এগুলো দিয়ে আমরা আসলে কি তৈরি করছি? ক্ষণিকের জন্য কিছু দামি জিনিস, নাকি জীবনের জন্য দীর্ঘস্থায়ী স্বাধীনতা? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে টাকা পয়সার সাথে আমাদের প্রতিদিনের আচরণের মধ্যেই।